আসসালামু আলাইকুম। ফাইনালি এবারের সিজনের লা লিগার ফার্স্ট এল ক্লাসিকোটা শুরু হতে চলেছে, যেখানে আগামীকাল বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 9:15 আমরা রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার ম্যাচটা দেখতে পারবো। যে ম্যাচটা দেখার জন্য আমি আপনি পৃথিবীর যতজন ফুটবল ফ্যান্স আছে সবাই কিন্তু মুখিয়ে আছে কখন ম্যাচটা অনুষ্ঠিত হবে। সো আজকের এই ভিডিওতে আমরা রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনাকে নিয়ে কথা বলার ট্রাই করব। এই ম্যাচটা কেমন হইতে পারে, হেড টু হেড রেজাল্টে কোন দল এগিয়ে আছে, রিসেন্টলি দুই দলের মুখোমুখিতে কারা এগিয়ে আছে, সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে ডিসকাস করব আজকের এই ভিডিওতে। সো লেটস স্টার্ট দা ভিডিও। প্রথমত আপনাদেরকে যে কথাটা বলতে চাই, আপনারা যারা এই মুহূর্তে রিলেশনে আছেন, আপনাদের গার্লফ্রেন্ডকে, আপনাদের বেবিকে বলে দেন, বেবি তোমার সাথে আমার একদিনের জন্য ব্রেকআপ, একদিন তোমার সঙ্গে আমার কথা হবে না। যখন রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার ম্যাচটা শেষ হবে তখন আমি তোমার সঙ্গে কন্ট্রাক্ট করব। এর আগে যদি তুমি আমাকে যদি ডিস্টার্ব করো ম্যাচের সময়, তাহলে কিন্তু তোমার সঙ্গে আমার ব্রেকআপ। আচ্ছা যাই হোক, জাস্ট দুষ্টামি করতেছিলাম। আহ আগামীকালকে আপনারা সবাই জানেন যে এল ক্লাসিকোর ম্যাচ, ওই এল ক্লাসিকোটা কোনোভাবেই মিস করা যাবে না, কারণ এটা এমন একটা ম্যাচ যে ম্যাচটা কিন্তু বছরে বেসিক্যালি আমরা দুইটা দেখার সুযোগ পাই। আর যদি এইখানে যদি কোপা দেল রের ফাইনাল কিংবা সেমিফাইনালে এই দুইটা টিম যদি একবার শেষ পর্যায়ে যাইতে পারে, তাহলে একে অপরের মুখোমুখি হইতে পারে। সো এছাড়া কিন্তু আমরা সিজনে দুইটাই এল ক্লাসিকো দেখতে চাই, যে দেখতে পারি যে এল ক্লাসিকোর ফার্স্ট ম্যাচটা হচ্ছে আগামীকাল। সো কোনোভাবে মিস করা যাবে না। এবার আমরা আসি ম্যাচের ইনফরমেশনের দিকে। ম্যাচটা আপনারা কিভাবে দেখতে পারবেন? ম্যাচটা আপনারা দেখতে পারবেন কিছু আনঅফিসিয়ালি অ্যাপস দিয়ে, যেমন লাইভ ফুটবল টিভি, লাইভ ফুটবল টিভি এইচডি, কোরা লাইভ, ইয়াল্লা শুট। এছাড়াও স্পোর্টস জেট অ্যাপ, ওয়াই অ্যাপটা দিয়েও আপনারা ম্যাচ দেখতে পারেন। যে অ্যাপটা আপনারা গুগলে পেয়ে যাবেন, এটাই হচ্ছে ফুটবল দেখার বেস্ট একটা অ্যাপ। সো আশা করি ম্যাচ দেখার ইনফরমেশনও আপনারা পেয়ে গেছেন। এবার আমরা আসি হেড টু হেড রেজাল্টের দিকে। এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা মুখোমুখি হয়েছে 261 বার। ইতিহাস যেটা বলতেছে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ইতিহাস। এখনো পর্যন্ত দুইটা টিম 261 বার মুখোমুখি হয়েছে, যেখানে 105 বার রিয়াল মাদ্রিদ জয় তুলে নিয়েছে, 104 বার বার্সেলোনা জয় তুলে নিয়েছে এবং 52টা ম্যাচ ড্র হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা হেড টু হেড রেজাল্টেও কিন্তু মোটামুটি দেখতে পাইতেছি দোনোটা টিম সমানে সমানে আছে। হ্যাঁ, একটা মাত্র ম্যাচ রিয়াল মাদ্রিদ এই জায়গায় বার্সেলোনার চাইতে এগিয়ে আছে, বাট এটাকে আমি এগিয়ে থাকা বলবো না, আমি বলবো যে সমানে সমান। আমরা যদি এখন দুই দলের সর্বশেষ 5টা ম্যাচের রেজাল্ট দেখি, তাহলে দেখতে পারবো যে ভাই বার্সেলোনা আমাদের রিয়াল মাদ্রিদকে মন্দিরের ঘন্টার মতো বাজাই দিতেছে। একবার আইতেছে এভাবে ঘন্টা বাজাইতেছে, ডানে থেকে বামে যায়, বামের থেকে ডানে যায়, পিছের থেকে সামনে যায়, সামনের থেকে পিছে যায়, বারবার ঘন্টা বাজাই দিতেছে আমরা। কারণ আপনি যদি সর্বশেষ 5টা ম্যাচের রেজাল্ট দেখেন, প্রত্যেকটা ম্যাচে আমরা হারছি, মানে হারছি তো হারছি, এমন হারা হারছি, এমন গো হারা হারছি, যেটা ভাই আমরা ইজ্জত এক ইজ্জতের কাঁচরা তুলে দিছি আমরা। আপনি দেখতে পারবেন যে সর্বশেষ দুইটা যে সর্বশেষ যে 5টা ম্যাচ রয়েছে, ওই সর্বশেষ 5টা ম্যাচে রিয়াল মাদ্রিদ 18টা গোল কনসিড করছে। 18টা গোল, আগো মজা গো। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেইনস্টে সর্বশেষ 5টা ম্যাচে 18টা গোল কনসিড করছে, আর বার্সেলোনা মাত্র 8টা। অর্থাৎ আমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান্স আছি, আমাদেরকে এমন মারা মারতেছে, মানে মন্দিরের ঘন্টা, আবার পিছনে এমন ভাবে মিসাইল মারতেছে যেগুলা আমরা ভাই সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ ফ্যান্স হিসেবে কিন্তু হ্যাঁ কষ্ট হইতেছে, কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে। এক একটা ম্যাচ না, এক একটা মিসাইল মনে হয় যেন আমাদের পিছন দিয়ে মারতেছে। আপনি দেখতে পারবেন যে সর্বশেষ ম্যাচটাতে আমরা 3-2 গোলে হারছি লা লিগাতে। এরপরে আপনি দেখতে পারবেন যে গত মৌসুমে আমরা কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হারছি বার্সেলোনার এগেইনস্টে। দুইটা লা লিগার ম্যাচ এবং দুইটা ফাইনাল ম্যাচ আমরা বার্সেলোনার এগেইনস্টে হারছি, এবং সর্বশেষ 5টা ম্যাচে আমরা 5টাতে হারছি, যেখানে একবারে গো হারা হারছি, যেখানে আমরা 18টা গোলের এগেইনস্টে মাত্র 8টা গোল দিতে পারছি। অর্থাৎ 10টা গোল আমরা বেশি খাইয়ে রয়েছি বার্সেলোনার চাইতে। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে হেড টু হেড রেজাল্টে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ইতিহাস এবং এখনো পর্যন্ত হেড টু হেড রেজাল্টে মোটামুটি সমানে সমানে হলেও রিসেন্ট পারফরমেন্সের অনুযায়ী এখন বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চাইতে যোজন যোজন এগিয়ে আছে। রিয়াল মাদ্রিদের লেভেলটা যদি এরকম হয়, বার্সেলোনার লেভেলটা হচ্ছে এরকম। মানে সর্বশেষ 5টা ম্যাচের রেজাল্ট দেখে আমি যে জিনিসটা বুঝতে পারলাম এবং আপনাদেরকে যে জিনিসটা বললাম। তবে এবার আসি আমরা রিয়েলিটির দিকে। এখন এই ম্যাচটা কেমন হইতে পারে দেখুন। এই ম্যাচটাতে আমরা কিন্তু বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এমন কিছু ফুটবলারকে দেখতে পারবো যারা ওই টিমের কুশাল প্লেয়ার। যেমন হয়তো তারা খেলতে পারবে না, যেমন আমি যদি রাফিনহার কথা বলি, তাহলে রাফিনহারও ম্যাচটা খেলার সম্ভাবনা খুবই কম, তিনি ইনজুরিতে ভুগতেছেন। দানি অলমো বার্সেলোনার হয়ে খেলতে পারবে না, গাবি খেলতে পারবে না, লেভানডস্কি খেলতে পারবে না। সো এই যে 4টা প্লেয়ার, এরা কিন্তু খুবই কুশাল, বার্সেলোনার মেইন ফুটবলারই বলতে পারেন এরা। বাট
এরা এল ক্লাসিকোর ম্যাচটা মিস করতে চলেছে। সো এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের কথা বলি তাহলে রিয়াল মাদ্রিদ হয়তো দেখতে পারবেন আপনি এই জায়গায় চুয়েমিনিও সম্ভবত খেলতে পারবে না, সে একটা ইনজুরির কারণে ইনজুরিতে ভুগতেছে। আই এম নট শিওর, বাট আমার কাছে মনে হইতেছে দানি কারবাহাল তো ছিটকে গেছে, তারপর হুইজেন খেলতে পারবে না। তো এই জায়গায়ও কিন্তু আমরা মোটামুটি রিয়াল মাদ্রিদের যে ব্যাপারটা তারাও ইনজুরি কনসাল্টে আছে, বাট বার্সেলোনার ইনজুরির সমস্যাটা এই মুহূর্তে আমার কাছে বেশি মনে হইতেছে, কারণ তারা লেভানডস্কিকে পাইতেছে না, যিনি গোলের দায়িত্বে থাকবে সে খেলতে পারবে না। রাফিনা এই টিমটার বেস্ট ফুটবলারদের একজন, সেও খেলতে পারবে না। গত লাস্ট এল ক্লাসিকোতে কিন্তু রাফিনাই আমাদেরকে পিছন দিয়ে আইকাওলা বাস দিয়েছিল, যেখানে দুইটা গোল করেছিল এবং ফেরান তোরেস তিনটা অ্যাসিস্ট করেছিল। অর্থাৎ এই যে ফুটবলার গুলার কথা বললাম, বিশেষ করে রাফিনার কথা বললাম, এই খেলতে পারবে না। দানি ওলমো ও খেলতে পারবে না। তারপর আপনার হচ্ছে এই জায়গায় গাবি বেস্ট মিডফিল্ডারদের একজন বার্সেলোনার, ও খেলতে পারবে না। সো এই ফুটবলার যখন রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলতে পারবে না, তখন রিয়াল মাদ্রিদ কিছু না কিছুটা হলো অ্যাডভান্টেজ আমার কাছে অন্তত পক্ষে মনে হয় যে পাইতে চলেছে। সো দেখা যাক ম্যাচের মধ্যে শেষ পর্যন্ত কি হয়। আমরা যদি এখন রিয়াল মাদ্রিদের স্টার্টিং ইলেভেনটার কথা বলি তাহলে রিয়াল মাদ্রিদের স্টার্টিং ইলেভেনে কোর্তুয়া গোলকিপার হিসেবে থাকতেছে। রাইট ব্যাকে আমরা এই জায়গায় হয়তো ফেদেরিকো ভালভার্দেকে দেখতে পারবো, সেন্টার ব্যাকে এডার মিলিতোর পাশাপাশি এসেনসিওকে দেখতে পারবো, কারণ এই জায়গায় আমাদের রুডিগার্ড এবং হুইজেন দুজনেই কিন্তু ইনজুরির কারণে হয়তো ম্যাচটা খেলতে পারবে না। রুডিগার্ড তো খেলতেই পারবে না, হুইজেনও ইনজুরিতে আছে। লেফট ব্যাকে আলভারো কেরারাস খেলবে। আমরা যদি মিডফিল্ডারের কথা বলি তাহলে কামাভিঙ্গা না হয় চুইমেনি, কামাভিঙ্গা তো একটু ইনজুরিতে দেখলাম। সো সেই ম্যাচটা স্টার্ট করবে কিনা সেটা আমি এখনো শিওর না। আচ্ছা ধরে নিলাম কামাভিঙ্গা অথবা চুইমেনি এই জায়গাটাতে ম্যাচটা শুরু করবে, আবার আর্তাগুলার তার সঙ্গে ডাবল পিভট হিসেবে খেলবে। আমরা যদি একটু ফাইনাল থার্ডের কথা বলি তাহলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জুড বেলিংহাম খেলতেছে, যেটা ডিআরইউ স্পোর্টস আমাদেরকে বলতেছে যে জুড বেলিংহাম মোটামুটি খেলবে। আমরা যদি এখন ফ্রন্ট লাইনের কথা বলি তাহলে এই জায়গাটাতে ফ্রন্ট লাইনে কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়র তো থাকতেছে, বাট রাইট উইং এই জায়গায় কাকে খেলানো হবে? দেখুন ফ্রাঙ্কো মাস্তান্তুনো আসলে তিনি এত বড় যে ম্যাচ রয়েছে এই ম্যাচের প্রেসারটা নিতে পারবে? যে এটা হচ্ছে এল ক্লাসিকো, এই প্রেসারটা কি তিনি নিতে পারবে? আমার কাছে মনে হয় যে তিনি সম্ভবত প্রেসারটা নিতে পারবে না। সো তিনি যদি প্রেসার না নিতে পারে তাহলে এই জায়গাটাতে হয়তো ব্রাহিম দিয়াস রদ্রিগোকে খেলাইলে আমার কাছে মনে হয় যে ভালো হয়। আর যদি ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে খেলানোর ডিসিশনে নিয়ে থাকে জাবি আলোনসো, আমার কাছে মনে হয় যে এই ডিসিশনটা মোটামুটি একটা ভালো ডিসিশন হবে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, প্লেয়ারটা অফ দা বল মুভমেন্টে মোটামুটি ভালো করতেছে, অন দা বলে এখনো কিন্তু সেই লেভেলের ফুটবলটা সেই দেখাইতে পারতেছে না যে লেভেলের ফুটবলটা তিনি আর্জেন্টাইন লিগে খেলেছেন, রিভার প্লেটে খেলেছেন। সো এই প্লেয়ারটা এখনো কম্পিটেবল বলে মনে হয় না স্টার্টিং ইলেভেনে আসার জন্য। আই মিন লা লিগার যে এল ক্লাসিকোটা রয়েছে সেই এল ক্লাসিকোতে স্টার্টিং ইলেভেনে আসার মতো এখনো কম্পিটেবল বলে আমার কাছে অন্তত মনে হয় না ভাই। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের ওপিনিয়ন কি সেটা জানাবেন। সো সবকিছু মিলিয়ে বার্সেলোনা রিসেন্টলি হেড টু হেড রেজাল্টে রিয়াল মাদ্রিদের চাইতে যোজন এগিয়ে থাকলেও এখন তাদের ইনজুরি কনসাল্টের কারণে আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে কিছুটা অ্যাডভান্টেজ পাবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা সবাই আগে দেখতাম যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার এল ক্লাসিকোর আগে কিন্তু দুই দলের বোর্ড প্রেসিডেন্টরা একসঙ্গে বসে কিন্তু খাবার দাবার খেত। এটা যা তাদের একটা ঐতিহ্য ছিল, বাট এবার কিন্তু এই কাজটা তারা করতেছে না। কেন করতেছে না এটা জানি না। দুই দলের বোর্ড প্রেসিডেন্টের মধ্যে মোটামুটি একটা দ্বন্দ্ব দেখা গেছে, যেখানে বার্সেলোনার যে বোর্ড প্রেসিডেন্ট রয়েছে লাপোর্তা, সে তো ডাইরেক্টই বলে দিছে রিয়াল মাদ্রিদ কোনো টিম না, ওদেরকে আমরা হারাইতে চলেছি। মানে আপনি চিন্তা করেন, ম্যাচের আগে আমাদেরকে হারাই দিতেছে ভাই। একটা বার না বার্সেলোনা হাইরালো, এরপরে পিছন দিক দিয়ে জায়গা মতো দিতে আইতেছে। শুধু একটা ম্যাচ মানে কোন রকম একটু হাইরাল হয় এরপরে দেখাইতেছি। আচ্ছা এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, একটা বার আমরা জিততে দেন, এরপরে পিছনে ঘন্টা বাজাই দেন। আচ্ছা যাই হোক, সবকিছু মিলিয়ে এখন যে জিনিসটা সেটা হচ্ছে মোটামুটি ভালো মানের একটা ম্যাচ দেখার জন্য আমরা সবাই ওয়েট করতেছি, যেটা আগামীকাল বাংলাদেশ টাইম অনুযায়ী 9টা 15 মিনিটে অনুষ্ঠিত হইতে চলেছে। সো এই ম্যাচটা সম্পর্কে আপনার ওপিনিয়ন কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর ম্যাচটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমি তো খুবই এক্সাইটেড, বাট ম্যাচটা দেখতে পারবো কিনা, কারণ আমার ওই মুভমেন্টে ডিউটি থাকে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।